বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হয়ে গেলাম আমি নাদিয়া। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তবে সেটা তেমন কিছু না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনার এই লাইকটা আমার ভিডিওটাকে পৌঁছে দিবে আরও অনেকের কাছে। আর যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে রাখবেন, তাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আমাকে কোনো সাজেশন দিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার সুন্দর একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করবে নতুন নতুন আরও অনেক কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। আর হ্যাঁ, যাদের কথা না বললেই নয়, আমার এই ছোট্ট জার্নিটাতে যারা সবসময় আমার পাশে থেকে আমাকে সাহস জুগিয়ে চলেছেন, আমার সেসব বোন, সেসব বান্ধবীদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলোতেও আপনাদেরকে এভাবেই পাশে পাবো। আচ্ছা, আজকে আমার ক্লিনিং ডে। তো দেখা যায় যে এত বড় বাসাটা একা হাতে একদিনে ডিপ ক্লিন করা যায় না। সময় সুযোগ মতন আমি যখন যেখানে যেরকম পারি, তো হাতের সামনে চোখের সামনে পড়লে আমি ওই জায়গাটা আসলে ক্লিন করে নিই। তাহলে ডিপ ক্লিনের এতটুকু ঝামেলা থাকে না আসলে। তো আজকে আমাদের এই ড্রেসিং টেবিলটাকে আমি মোটামুটি উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে ক্লিন করে নিয়েছি। এই ড্রেসিং টেবিলটা আমার মেয়েরা যখন ছোট ছিল তখন ওরা ইউজ করতো, এখন আর করে না, এখন এটা ইউজ করেন কাজী সাহেব। আর ক্লিনিংয়ের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এসে কিন্তু আমাকে কিচেনের কাজগুলো করে যেতে হচ্ছে। কিচেন বলে কথা, এখানে কাজ থাকবে না তো থাকবে কোথায়? একটুখানি খাওয়া হলেই দেখা যায় ২টা ৩টা বাটি চামচ বের হয়ে যায়। আসলে থালাবাটিতে যে এত বরকত হয় এটা কিন্তু আর বলার কথা না। তো থালাবাটি আর কাপড়ে দেখবেন যে কাপড় প্রতিদিনই বাড়তে থাকে ২টা ৩টা করে ধোয়ার জন্য। আর থালাবাটি রান্নাঘরে যতই ক্লিন করে যান ঘুরে আসতে আসতে দেখবেন আবার কিছু থালাবাটি হাঁড়ি পাতিল হয়ে গেছে। তো আমারও হলো এই অবস্থা। এখন ক্লিনিংয়ের ফাঁকে ফাঁকে এসেই কিচেনের কিছু কাজ করে যাচ্ছি। আর কিচেনটাকে তো আসলে এভাবে ছেড়ে দেওয়া যায় না। তাহলে দেখা যায় যে কিচেনের পিছনেই সারাদিন সময় দিতে হবে। তো এখন থালাবাটিগুলো ধুয়ে নিয়ে এবার চলে যাবো ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে ভীষণ ঝুলকালি হয়েছে। আমি আসলে এই কয়েকদিন একদম সময়ই পাই নাই। আর ক্লিনিংয়ের জন্য আমি যে কথাটা সবসময় মেনে চলি সেটা হলো ডিপ ক্লিন করার জন্য প্রথমে শুরু করতে হবে ছাদ থেকে। কারণ ছাদের ময়লাগুলো নিচে পড়বে, আপনি আবার ওগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন। তো আশা করি আমার প্রিয় বোনেরা, আমার বান্ধবীরা ছোট্ট একটা টিপস পেয়েছেন আমার থেকে, যে যখনই ডিপ ক্লিন করবেন বাসাটাকে তখনই ছাদ থেকে শুরু করবেন, মানে আস্তে আস্তে নিচে নামবেন। তো আমি ছাদ থেকে শুরু করে তারপরে ফ্যানটা পরিষ্কার করি, তারপরে যত ফার্নিচারগুলো আছে, জানালা দরজা আছে, ওইগুলো একটু একটু করে ক্লিন করার চেষ্টা করি। তো মোটামুটি ওই দিক অনেক কিছুই ক্লিন করে আসছি। এখন টিভিটাকে একটু মুছে নেওয়া দরকার ছিল। সামনে পিছনে বাইরে ভিতরে সব কিছু যতটুকু সম্ভব আমি ক্লিন করে নিলাম। আর মোটামুটি সব কিছু করার পরে আমি চেষ্টা করি আমার শখের শো পিসগুলোকে পরিষ্কার করে নেওয়ার জন্য। আসলে শো পিস বলতে আমি খুব গ্যাঞ্জাম, খুব ঝামেলার জিনিসপত্র রাখি না, কারণ এগুলো ক্লিন করা অনেক ঝামেলা, আমার জন্য অনেক ঝামেলা। ছোটোখাটো টুকটাক জিনিসপত্র আসলে এগুলা যখন তখন ভেঙে যেতে পারে। আর এত ছোট ছোট জিনিস মানে কখন ধুবো, কখন মুছবো, আবার কখন জায়গা মতো রাখবো, এগুলো আমার কাছে একটু ঝামেলাই মনে হয়। তো আমি যখন শো পিস কিনি তখনও কিন্তু চিন্তা করে কিনি যে একটু বড় সাইজের কিনি, তাহলে এগুলো ক্লিন করতে আমার ঝামেলা কম হবে। তো যাই হোক, জানালা দরজা সব কিছু ক্লিন করে তারপরে আমি শো পিসগুলোকে এক এক করে মুছে নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার ড্রয়িং রুম ক্লিন করা শেষ, একবার ঝকঝকে তকতকে করে ক্লিন করতে পেরেছি আজকে। তো যেহেতু ক্লিনিংয়ের ঝামেলা ছিল, তো আজকে রান্নাবান্নার ঝামেলা একটু কমই রাখলাম। আজকে একটা তেহারি রান্না করব, বিফ তেহারি। তো করছি যখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এখন এখানে আমার কাছে ছিল প্রায় 1 কেজি মতন বিফ,
আর পরিমাণ মতন আমি সেখানে পেঁয়াজ নিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, হ্যাঁ, 1 কাপ কুচি নিয়েছিলাম। আর আদা রসুন বাটা, আসলে পরিমাণটা না ওইভাবে আমি বলতে পারি না, কারণ আমি তো সবসময় চোখের আন্দাজে রান্না করি। আর অনেকেই হয়তো আমার মতন এরকম আছেন যে রান্নার সময় পরিমাণটা ঠিকঠাক থাকে, কিন্তু এত আসলে ওইভাবে বলতে পারেন না কতটুকু পরিমাণ কী দিলাম। তা আমি মনে করেন সেই দলের। আচ্ছা, সবচেয়ে বড় কথা, আমি আজকে তেহারি রান্না করতে এসে দেখি আমার বাসায় টক দই নাই, পুদিনা পাতা, ধনিয়া পাতা কিচ্ছু নাই। তো এখন কি করি, ঘরে যা ছিল তাই দিয়েই শুরু করলাম। তো আদা রসুন দেওয়ার পরে ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, আর দিলাম টমেটো সস, সয়া সস, আর অল্প একটু ওয়েস্টারশায়ার সস দিয়ে দিলাম। আর দিলাম কি, হ্যাঁ, গোলমরিচ, এটা হচ্ছে গোলমরিচের ফাঁকি। তো সব কিছু দেওয়ার পরে এবার আমি মাংসটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে নিব। ও হ্যাঁ, সবচাইতে দামি জিনিস যেটা দিয়েছি বলতে ভুলেই গিয়েছিলাম, সেটা হচ্ছে মহামূল্যবান তেল। আসলে স্বর্ণের চাইতে আমার মনে হয় এখন তেলটাই বেশি দামি আমাদের কাছে। কি করা যাবে, খেয়ে তো বাঁচতে হবে। তো যাই হোক, মহামূল্যবান সব কিছু দিয়েই এবার আমার গরুর মাংসটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, তারপর চুলায় দিয়ে দিব। যেহেতু হাতের সময় কম, আমি আসলে খুব বেশিক্ষণ ম্যারিনেশনের জন্য সময় দিতে পারবো না। গরুর মাংসটা বসিয়ে দিয়ে এবার আমি পোলার চালটাও কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। আমি আসলে মোটামুটি ফাঁকিবাজি ওয়েতেই তেহারিটা রান্না করি, তবে খেতে কিন্তু বেশ ভালো হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি জানি না আসলে এভাবে কেউ করে কি না। তো এখন আমার মাংসটাও মোটামুটি হয়ে আসছে। মাঝখানে কিন্তু আরও অনেক সময় চলে গেছে, এই সময় নিয়ে আমি আরও অনেক কাজ করে ফেলেছি। গোসল, নামাজ মোটামুটি সবই শেষ। তো এখন মাংসটা যখন বেশ অনেকটা সিদ্ধ হয়ে আসছে, তখন আমি এর মাঝে পুরো চালটাই দিয়ে দিলাম। চালটা আমি আলাদা করে যে ভাত রান্না করে নিয়েছিলাম বা পোলাও রান্না করে নিয়েছিলাম এরকম না। মুরগির মাংসটা, সরি, গরুর মাংসটা যখন আধা আধা সিদ্ধ হয়ে যাবে তখনই এর মাঝে ভিজিয়ে রাখা যে চালটা ছিল ওইটা দিয়ে দিয়েছি। আর পানির পরিমাণটা যেটা একটু খেয়াল করতে হয়, আমরা যখন পোলাও রান্না করি তখন যেরকম মানে চালটার উপরে উপরে পানিটা থাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, সুন্দর ঝরঝরে হওয়ার জন্য, ওই পরিমাণ ঝোলটা যখন তেহারিতে থাকবে বা গরুর মাংসে থাকবে তখনই চেষ্টা করবেন চালটা দিয়ে দেওয়ার জন্য। এত সুন্দর ঝরঝরে তেহারি হয়, আপনি ঢাকা শহরে কোনো রেস্টুরেন্টে এত সুন্দর তেহারি পাবেন না। দেখবেন নিজে রান্না করলেই সবচেয়ে ভালো তেহারি হয় আসলে এই সিস্টেমে করলে। তো যাই হোক, আমি চালটাও দিয়ে দিলাম। এইবার দিয়ে দিব কিছু গরম মশলা আর কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিব। এবার হতে থাকুক, দেখা যাক কি হয়। এই তো আমার তেহারি হয়ে গেছে, একদমই ঝরঝরে, মাংসগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে, কালারটাও ঠিকঠাকই আছে, খেতেও ভালো হয়েছিল মাশাল্লাহ। তো এই তো শেষ, রান্নাবান্না শেষ, এবার সার্ভ করে নিচ্ছি। রান্নাবান্না, কিচেন ক্লিনিং, খাওয়া দাওয়া সব কিছু শেষ করার পরেও যদি হাতের সামনে কাজ এসে উঠে, তখন বলেন তো কেমন লাগে? কাজ তো আর ফেলে রাখা যায় না। তো শেষ পর্যায়ের কাজগুলো জানি না কেন যে আমাকে এত বিরক্ত করে, বুঝি না। তো যাই হোক, এখন দেখি যে কিছু পেঁয়াজ আমার শরীফা কেটে রেখে গিয়েছিল, এগুলাকে এখন আবার গুছগাছ করে রাখতে হবে। এত দামের পেঁয়াজ ঠিকঠাক মতন গুছগাছ করে রাখতে না পারলে আমারই লস। আর এই পেঁয়াজগুলো দিয়ে আমার 2-3 দিন চলে যাবে। তো এইগুলাকে এখন সুন্দর করে গুছগাছ করে রাখছি। পেঁয়াজগুলা এখানে কিছু কাটা আছে, আর কিছু পেঁয়াজ শরীফা আমাকে ছিলে দিয়ে গেছে যে আমি যেন আমার প্রয়োজন মতন ওগুলো নিয়ে নিতে পারি। তো যাই হোক, অনেক খাটনির পরেও আলহামদুলিল্লাহ সব কাজকর্ম গুছগাছ করা হয়ে গেছে।
দেখা হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন।